বাংলা নিউজগ্রাফের এবং পশ্চিমবাংলার সকল দর্শকদের নমস্কার। আমি দীপান্বিতা। আজকে একটা বিষয় নিয়ে আমরা আমি বিস্তারিত যাব। তার আগে একটি ভিডিও এবং একটি ক্লিপস আপনাদেরকে দেখাবো, আপনারা দেখে নিন, পুরো বিষয়টা দেখে নিন। তারপরে আমি পুরো বিষয়টা নিয়ে আপনাদেরকে বলবো এবং আপনাদের সঙ্গে আলোচনাও করবো, আপনাদের জানাবো। তারপরে আপনারা আপনাদের মতামত দেবেন। তাহলে আমি তোর ভিডিও করছি আজকে, তুই কার টাকা পায় তার ঠেকা নিয়ে এসে রাত্রেবেলা গুন্ডাগিরি করছিস। হ্যাঁ, তোর কাছে লিখিত আছে? তোর কাছে লিখিত আছে? তোকে লিখিত দিয়েছে কেউ? তোর লিখিত কেউ দিয়েছে? না, তোকে লিখিত কেউ দিয়েছে? তুই রাত্রেবেলা পঞ্চায়েত বসিয়েছিস? হ্যাঁ, তুই প্রশাসনকে নিয়ে কি কারণে হাতে লাগিয়েছিস? হ্যাঁ, তুই এমন সবার ভিডিওটা করিস? একদম তুই এখানকার সেনা হয়ে আসছি। আমি একটা ক্লাব সেক্রেটারি হিসেবে আসছি, তুই এখানকার সেনা না। হ্যাঁ, তুই দলের ভোট নষ্ট করছিস, আর তুই দলের কেউ না, তুই দলের কোনো পদাধিকারীও না। তুই দায়িত্ব নিয়ে এই ভিডিও করছি আমি তোকে, তুই ওকে রাত্রেবেলা তুলে নিয়ে এসে মারছিস। হ্যাঁ, না, ওর এত ক্লাবে বলা উচিত ছিল, একটা ক্লাবের ছেলে। হ্যাঁ, লোকে টাকা পায় কি পায়? তোর কাছে কোনো ডকুমেন্টস আছে? তুই ডকুমেন্ট না, তোকে আমি বললাম তো, তুই কি করে ওর গায়ে হাত দিলি? তুই আইন হাতে নিলি কেন? তুই মারলি কেন ওকে? কোন দাদার কথায় মেরেছিস? হ্যাঁ, না, তোকে জিজ্ঞাসা করতে এসছি আজকে। হ্যাঁ, সেই 15-20 জন কোথায়? রাতের অন্ধকারে হ্যাঁ, ডাক সেই 15-20 জনকে, ওকে মারলি কেন? নমস্কার দর্শকরা, আমি দীপান্বিতা এবং অনেকদিন পর আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব বলে এলাম। সম্প্রতি শিশির মঞ্চে একটি অনুষ্ঠান হয়েছিল। সেই অনুষ্ঠানটি আয়োজন করেছিলেন প্রগতিশীল পত্রকার, সাংবাদিক যারা, তাদেরকে নিয়ে প্রগতিশীল রাষ্ট্রবাদী পত্রকার সংঘ। তারা 2021 সাল থেকে বিভিন্ন রকম কাজ করছেন এই সংগঠনটি, এবং তারাই একটি অনুষ্ঠান আয়োজন করেছিল শিশির মঞ্চে, যেখানে যারা ফিয়ারলেস সাংবাদিক, যারা দীর্ঘদিন এই পুরনো যে সরকার ছিল তৃণমূল সরকার, সেই তৃণমূল সরকারের জামানাতে মানে আমলে যারা নির্ভীকতার সহকারে কাজ করেছে, সাংবাদিকতা করেছে, বিভিন্ন রকমভাবে খবর করতে গিয়ে মামলা পেয়েছে, মারধর হয়েছে, তাদের উপর নানা রকম অত্যাচার করা হয়েছে, সেই সব তবু তাদের কণ্ঠ রোধ করা যায়নি, সেই সব সাংবাদিকদের তারা সেই মঞ্চে একটা পুরস্কৃত করেছেন এবং সম্মান প্রদান করেছেন। এবং সেই অনুষ্ঠানে একজন আমন্ত্রিত, এবং সেই পুরস্কারের মধ্যে আমিও একজন ছিলাম যাকে সম্মান দেওয়া হয়েছে। আমি খুবই কৃতজ্ঞ সেই সংগঠনের কাছে এবং যারা আয়োজন করেছিলেন সকলের কাছে। বিষয়টা হচ্ছে, এই যে অনুষ্ঠানটি করা হয়েছিল সেখানে যিনি চিফ গেস্ট ছিলেন তিনি হচ্ছেন আমাদের রাজ্যের বিজেপির সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়। এবং সেদিন তিনি মঞ্চে দাঁড়িয়ে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি বলেন, একটা বার্তা দেন, যেটা একজন সাংবাদিক হিসাবে আমারও খুব ভালো লেগেছে, এবং সেটাকে কেন্দ্র করেও আমি আজকে কিছু কথা এবং একটা প্রতিবেদন করব। শ্রমিকদা সেদিনকে মঞ্চে উঠে অনেক কিছুই তিনি বলেছেন, এবং সাংবাদিকদের উপরে কিভাবে নির্যাতন করা হতো সেটাও বলেছেন, খবর করতে দেওয়া হতো না, কণ্ঠ রোধ করা হতো, এরকম নানা ঘটনা নিয়ে তিনি যেমন উল্লেখ করেছেন, তিনি আর একটা বিষয় খুব দারুণ একটা মন্তব্য করেছেন। শুধু মন্তব্য না, তিনি রীতিমতন সাংবাদিকদের ফ্রি হ্যান্ড দিয়েছেন কাজ করার জন্য, যেটা সত্যি একজন সাংবাদিক হিসাবে খুবই গর্বিত, খুবই ভালো লেগেছে শুনে। তিনি বলেছেন যে আগামী দিনে নতুন সরকার হয়েছে, বিজেপির সরকার, এবং সেখানেও যদি কোনো রকম খবর, যে খবরটা যদি কোনো বিজেপির মানে এগেনস্টেও হয়,
কোনো দ্বিধা না করে সেই খবরটা যেন প্রত্যেকটা সংবাদ মাধ্যম, ডিজিটাল পোর্টাল বা যে কোনো সাংবাদিক, পোর্টালের সাংবাদিক হোক, মেন স্ট্রিম মিডিয়ার সাংবাদিক হোক, তারা যেন কোনো রং, দল, বর্ণ, কোনো রকম প্রতীক, বিজেপি, তৃণমূল কোনো কিছু না দেখে ভয়হীনভাবে যেন সেই খবরটি করেন। মানে সাংবাদিকদের যে নিরপেক্ষতা বা সাংবাদিকদের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা বজায় রেখে তারা যেন খবর করে, তারা যেন না ভাবে যে এটা বিজেপি, এখন বিজেপি সরকারে আছে, কোনো কিছু না দেখে। শ্রমিকদা রীতিমতন এই ধরনের কথা বলেন এবং সমস্ত সাংবাদিক হিসাবে সবাইরই অবশ্যই এই কথাটা খুবই ভালো লেগেছে। এবং তিনি এটাও বলেন যে 4 তারিখের পর যারা তৎকাল বিজেপি হয়েছে, মানে জার্সি বদল করে হঠাৎ করে বিজেপি হয়ে গেছে এবং জয় শ্রীরাম বলছেন, বিজেপির নেতা হতে চাইছেন, তারা যদি করে, বা যদি যারা অরিজিনাল বিজেপি, যারা বিজেপি ছিল, তারাও যদি কোনোদিন কোনোভাবে কোনো কারখানার সামনে বা কোনো তোলাবাজি, কোনো রকম কোনো দুর্নীতি, কোনো অটোওয়ালাকে চমকানো, কোনো ইউনিয়নবাজি, কোনো অবৈধ কাজ, টাকা তোলা, মানে যে ধরনের ঘটনা আজও মানে এতদিন ধরে তৃণমূলের জামানায় দেখে এসছে মানুষ, কোনো অনৈতিক কাজ করলে বা জড়িয়ে থাকলে সেই খবর যদি সামনে আসে, কোনো দ্বিধা না করে কে কোন বিট করে, কোন বিট করে এসছে, এই সমস্ত কিছু না দেখে, না ভুলে যেন একজন সাংবাদিক তার পেশার প্রতি সততা রেখে খবর করে। সেটা যদি বিজেপির নেতাও করে বা বিজেপির কোনো লোক করে, বিজেপির কোনো অনুযায়ী করে বা কর্মীরা করে, সেক্ষেত্রেও যেন খবরটা করা হয়। তো অবশ্যই একজন সাংবাদিক হিসাবে এবং রাজ্যের নাগরিক হিসাবে শ্রমিক ভট্টাচার্যের এই কথাকে মান্যতা দিয়ে, সম্মান জানিয়ে, আমিও একজন সাংবাদিক হিসাবে একটি খবর আজকে আমি বলবো, আপনাদের সামনে তুলে ধরবো। আমি নিজেও একজন বরানগরের বাসিন্দা এবং বরানগরের ভোটার। সজল ঘোষ তিনি আমাদের বিধায়ক, আমাদের এই বিধানসভা কেন্দ্রের বিধায়ক হয়েছেন। বিষয়টি হচ্ছে, এই বরানগর ঘিরে অনেকগুলো অভিযোগ, অনেকগুলো তথ্য এই পরিবর্তনের পর, নতুন সরকার আসার পর কিন্তু কিছু কিছু বিষয় সামনে আসছিল। সম্প্রতি যে ঘটনাটা সামনে এসছে সেটা কিন্তু মারাত্মক। আমি সেটা নিয়ে একটু আলোকপাত করব এবং আপনাদের সামনে বলবো। সম্প্রতি একটি অভিযোগ ওঠে সানি দের নামে, এবং তিনি ছিলেন সবুজ, হয়ে গেলেন গেরুয়া। ঠিক শ্রমিক ভট্টাচার্য যে কথা বলেছিলেন যে 4 তারিখের পর জার্সি বদল করে সবুজ থেকে হলেন গেরুয়া, ঠিক এই ধরনের এখন বিজেপির নেতা এই সানি দে। একটা সময় তাকে দেখা যেত, আমি কেন তৃণমূল থেকে বিজেপি বললাম, কারণ এই সানি দেকে বিভিন্ন সময় তৃণমূলের একাধিক নেতাদের সঙ্গে দেখা গেছে, এবং সেই সময় বরানগরের ত্রাস যাকে বলা হতো শঙ্কর রাউত, সেই শঙ্কর রাউতের খুব ঘনিষ্ঠ, বিভিন্ন শঙ্কর রাউতের সাথে এবং বিভিন্ন তৃণমূলের বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের সাথে এই সানি দে ছিলেন এবং জড়িত ছিলেন। অভিযোগ ওঠে, আবারও বলছি অভিযোগ ওঠে। এবং এই সানি দেকে ঠিক 4 তারিখের পর একদম জার্সি বদল করে, যার সাথে বিজেপির আদর্শ, বিজেপির নীতি, বিজেপির কোনো শিক্ষা, বিজেপির কোনো কিছুই তার মধ্যে নেই, তিনি বিজেপির সাথে যুক্তই নন, আরএসএসের সাথে তো ননই, কোনোভাবেই আরএসএস এবং বিজেপির সঙ্গে তিনি যুক্ত নন। তিনি তৃণমূল করতেন এবং আবারও এই 4 তারিখের পর হঠাৎ করে বিকেল 4টের পর তিনি তৃণমূল হয়ে গেলেন এবং বিজেপি হয়ে গেলেন এবং বিজেপির নেতা হয়ে গেলেন। এবং তারপরেই তাকে একাধিক জায়গায় বিজেপির অনুষ্ঠানে, বিজেপির মঞ্চে, এবং সবথেকে বড় ব্যাপার, বিজেপির যিনি বিধায়ক সজল ঘোষ, তার সঙ্গে তার পাশে দেখা যায় বিভিন্ন সময় সজল ঘোষের বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন কর্মসূচিতে তাকে দেখা যায় গলা জড়িয়ে, তার সাথে ছবি, তার সাথে ভিডিও, তার সাথে কেক কাটা ইত্যাদি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই বিভিন্ন ঘটনা সামনে এসছে এবং বিভিন্ন ছবি সামনে এসছে। বিষয়টি হচ্ছে, একাধিক জনের সাথে ছবি বিধায়কদের তুলতে হয়, বা কে কখন ছবি তোলে বা তার ব্যাকগ্রাউন্ড কি, সবসময় সমস্ত নেতা, মন্ত্রী বা বিধায়কদের দেখা সম্ভব নয় বা জানতে পারাও সম্ভব নয়। এক্ষেত্রে হয়তো আমি দীর্ঘদিন সজলদাকে চিনি, সজল ঘোষকে চিনি, হয়তো সজলদা যেভাবে একটা সৎ এবং স্বচ্ছ মানুষ হিসাবে সবাই জানে, আমরা জানি, সজলদা যদি হয়তো সানিদের ব্যাকগ্রাউন্ড পুরোটা জানতেন, হয়তো সেইভাবে তাকে তার দলেতে যোগদান করাতেন না, এন্ট্রি দিতেন না, বা
হয়তো সেইভাবে ছবি তুলতেন না বা তাকে কোনো মঞ্চে তুলতেনও না, হয়তো জানে না, এটাই আমার মনে হয় যে সজলদার কাছে হয়তো পুরোপুরি ইনফরমেশন ছিল না, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু এই সানি দে কে, সানি দের বিষয়ে যে ঘটনাগুলো সামনে এসছে সেটা কিন্তু মারাত্মক। আমি একটু বলে নিই দর্শকদের। জরিমানা আদায়ের অভিযোগ, দল বদলেই এলাকার ত্রাস, মানে দলটা বদল করেই শঙ্কর রাউত যে ত্রাস ছিল সেই ত্রাসের জায়গাটা নিয়েছে সানি দে। বরানগরে কিন্তু এই সানি দে বা এরকম আরো কিছু ঘটনা ঘটানোর পর, আরো কিছু এরকম হঠাৎ করে তৎকাল বিজেপি হয়ে যাওয়ার পর যারা আদি বিজেপি, তাদের মধ্যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব এবং একটা দল ভাগাভাগির বিষয় কিন্তু ইতিমধ্যেই চোখে পড়েছে এবং সামনে এসছে। এই সানি দের বিষয়ে যে অভিযোগ একটু আপনাদের বলি। এক সময় তৃণমূলের দুর্দণ্ড নেতা সানি দে 2026-এ বিজেপিতে যোগ দিয়েই এলাকার ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। বিজেপির আদি নেতা তাপস সমাদ্দারের অভিযোগ, সানি দে বরানগরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে জরিমানা আদায় করছেন। এবার প্রসঙ্গ হচ্ছে তাকে জরিমানা আদায় করার দায়িত্ব কে দিয়েছে। তিনি যেভাবে বিভিন্ন জায়গায় গিয়ে রীতিমতো গুন্ডামি এবং দাদাগিরি করছে, এই বিষয়টা কি বিধায়ক জানেন? সজল ঘোষ জানেন? যদি সজল ঘোষ জেনে থাকেন তাহলে কেন তাকে আটকাননি বা ব্যবস্থা নেননি বা রীতিমতন তাকে দল থেকে বার করে দেননি কেন? কারণ এরা কেউ বিজেপি নয়। আবারও বলছি, এরা কেউ বিজেপি নয়। বিজেপিকে কালি লাগানো বা বিজেপিকে বদনাম করার জন্য এরা ঢুকেছে। অবশ্যই যারা বিধায়ক, যারা নেতৃত্ব, তাদের সজাগ হওয়ার কথা। আমি জানি না তারা কেন সজাগ হচ্ছে না বা সজাগ হতে পারছে না, কি লিঙ্ক আছে বা আদৌ সজাগ হবে কিনা, কিছুই সেটা বলা যাচ্ছে না, কিন্তু বিষয়গুলো উঠছে। সম্প্রতি এক ব্যক্তিকে ধরে এনে সালিশি সভা করে জরিমানা আদায়ের চেষ্টা করেছেন এই সানি। সেই ঘটনায় ফেসবুকে লাইভ করে চ্যালেঞ্জ করেন তাপসবাবু। তাপসবাবু দীর্ঘদিনের বিজেপির সঙ্গে যুক্ত, বিজেপির কর্মী, তাকে আদি বিজেপি যাকে বলা হয়। এবার বিষয়টি হলো, এই সব ঘটনার পর বিজেপি, বরানগর বিজেপি কিন্তু দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। এবার বিষয়টি হচ্ছে যে এইটা শুধু বরানগরের ঘটনা, বরানগরটা সামনে এসছে বা সানি দে গ্রেফতার হয়েছে বা আরও কিছু পদক্ষেপ নেওয়া হবে, প্রশাসন পদক্ষেপ নেবে, বিষয়টা কিন্তু তা নয়। বিষয়টা শুধু বরানগরও নয়, বিষয়টা গোটা পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই এই ধরনের অরাজকতা শুরু হয়েছে। সবে 2 থেকে 2.5 মাস হয়েছে নতুন গভর্নমেন্ট তৈরি হয়েছে, বিজেপি ক্ষমতায় এসছে। এই 2 মাসের মধ্যেই বিভিন্ন জায়গা থেকে যা অভিযোগ আসছে, যা ঘটনা সামনে আসছে, আমি অন্তত এটুকুনি বলতে পারি যে বিজেপি যদি দীর্ঘস্থায়ী রাজনীতি বা দীর্ঘস্থায়ী ক্ষমতা পশ্চিমবাংলায় কায়েম করতে চায়, তাহলে একদম প্রাথমিক সময়টা, প্রথম মুহূর্তেই নেতৃত্বকে সজাগ হতে হবে, কঠোর ব্যবস্থা নিতে হবে এবং অবিলম্বে আরএসএসকে কন্ট্রোল নিয়ে এই যে বিষয়গুলো ঘটছে, নিচু তলায় তৃণমূলীকরণ করা, নিচু তলা থেকে বিভিন্ন তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতাদের ঢোকানো, মণ্ডল সভাপতিদের মারফত তাদেরকে যোগাযোগ করানো, বিভিন্ন ঘটনা ঘটছে। এই ঘটনাগুলোকে অবিলম্বে বন্ধ করা দরকার। আমি প্রায় 7 বছর বিজেপি বিট করি এবং যেটুকুনি আমি জানি বা যেটুকুনি বুঝেছি, এবং দীর্ঘদিন ধরে বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে কর্মীদের সাথে, বিভিন্ন জনের সাথে কথা বলে, খবরের মাধ্যমে তাদের সঙ্গে মিলিত হয়ে, তাদের সঙ্গে চলাফেরা করে যেটুকুনি বুঝেছি, বিজেপিতে প্রচুর ভালো ভালো যোগ্য মানুষ আছে, যারা অরিজিনাল বিজেপি, যাদের রাজনৈতিক কেরিয়ারটাই বিজেপি থেকে শুরু। প্রচুর মানুষ আছে তারা তাদের জীবনের 20, 25, 22, 19টা বছর বিজেপিকে উৎসর্গ করেছে, নিজের পকেটের পয়সা খরচা করে এই পার্টিটা করেছে, তার জন্য তাদের পরিবার ছাড়তে হয়েছে, তাদের বিভিন্ন ধরনের হিংসার সম্মুখীন হতে হয়েছে, মার খেতে হয়েছে, জেল খাটতে হয়েছে বিভিন্ন জন, এবং তারা যথেষ্ট পরিমাণে শিক্ষিত, যোগ্য। আরএসএসের প্রচুর গুণী মানুষজন আছে যারা বিজেপিতে আছে। তাহলে তারা কেন জায়গা পাচ্ছে না? আজ ক্ষমতায় আসার পরও কেন তারা রাজ্যসভায় যেতে পারবে না? কেন তারা ক্ষমতায় পাবে না? কেন তারা যোগ্য পদ পাবে না? কেন তাদেরকে দায়িত্ব দেওয়া হবে না? কেন তৃণমূল থেকে পশ্চিমবাংলার মানুষ পরিত্রাণ চেয়েছিল,
যে তৃণমূলের মানুষগুলোর মুখ দেখতে চায়নি, যে তৃণমূলের দুর্নীতিগ্রস্ত চোর নেতাদের থেকে মানুষ হাত তুলে নিয়েছে, আশীর্বাদ তুলে নিয়েছে, সেই মুখগুলোকে বিজেপি কেন ঢোকাচ্ছে, কেন ঢোকাতে চাইছে বা কেন তাদের জায়গা করে দিতে চাইছে, এই বিষয়ে সত্যি এখন বাংলার মানুষ, সাংবাদিক সবার কাছে এইটা প্রশ্ন। আজকে শুধু বাংলার মানুষ নয়, আজকে কিন্তু বিভিন্ন ডিজিটাল পোর্টাল, বিভিন্ন সাংবাদিকরা প্রচুর হেনস্থা হয়েছে, মামলা খেয়েছে, বিভিন্ন ধরনের থ্রেটের সম্মুখীন হয়েছে, তারপরেও কিন্তু তারা এই লড়াইটা করেছে এবং তারা একটা লড়াই করেছে বলেও তাদের লড়াইয়ের ফলও কিন্তু বিজেপি পেয়েছে। বিজেপিকে কিন্তু ডিজিটাল মিডিয়া প্রচুর এই লড়াইয়ে সাহায্য করেছে, এটাও কিন্তু বিজেপির শীর্ষ নেতৃত্বের ভুলে যাওয়া উচিত নয়। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কেন একাধিক জায়গায় নিচুতলা থেকে তৃণমূল লোকেদের ঢোকানোর চেষ্টা চলছে বা অনেক জায়গায় ঢুকেও গেছে, অনেক জায়গায় ঢুকে গেছে, এই বিষয়গুলো অবিলম্বে দেখা উচিত। এবং সানিদের মতন লোক যারা সত্যি তৃণমূল, তারা কেন ঢুকতে পারছে, কাদের সহযোগিতায় ঢুকতে পারছে, এবং যারা ঢোকাচ্ছে তাদের সাথে কি তাহলে কোনো ডিল ইতিমধ্যেই হয়ে গেছে, নাকি যে কাজটা তৃণমূলে থাকতে এই সানিদের মতন লোকেরা করতো, বিভিন্ন জায়গা থেকে টাকা তোলা, সেই কাজটা কি বিজেপির লোকেদের করে দেবে? তাহলে বিজেপি আর তৃণমূলের তফাৎ কোথায় রইল, এই প্রশ্ন কিন্তু উঠছে। এবং আগামী দিন যত দিন যাবে, এই পরিস্থিতি থেকে যদি বিজেপি নিজেকে সংযত না করে, না আটকায়, নেতৃত্ব যদি লক্ষ্য না দেয়, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যদি এই বিষয়গুলোকে কড়া হাতে না দেখে, তাহলে কিন্তু সেই মুকুল রায়ের কথায় যাহাই বিজেপি তাহাই তৃণমূল এই জায়গায় এসে দাঁড়াবে। এবং আরেকটা বিষয় বলবো, সায়ন্তন বসু, দেবজিৎ সরকার প্রচুর গুণী মানুষ, তারা দীর্ঘ লড়াই করেছেন, তাদের রাজনীতিটা শুরুই বিজেপি থেকে এবং শেষও হবে বিজেপিতে। তাদের গায়ে দুর্নীতির আঁচও লাগাতে পারবেন না, তাদের গায়ে এখনো পর্যন্ত কেউ ডিম থেরাপিও করতে পারবে না, তাদেরকে কেউ কোনোদিন দলবদলু বা দলত্যাগী বলে আখ্যাও দিতে পারবে না। তাহলে এরকম দুটো নাম বললাম, আরো প্রচুর গুণী মানুষের নাম আছে, যোগ্য মানুষের নাম আছে, তারা কি পারে না রাজ্যসভায় যেতে? পারে। অনেকেই বলছে বৃহত্তর রাজনীতি, বৃহত্তর স্বার্থে নাকি তৃণমূলের লোকেদেরকে নেওয়া হচ্ছে, যোগদান করানো হচ্ছে। হয়তো বৃহত্তর রাজনীতি বা বৃহত্তর স্বার্থ সাধারণ মানুষ বোঝে না, বা হয়তো আমাদের মতন খুব সামান্য সাংবাদিকরাও হয়তো খুব বৃহত্তর রাজনীতির, বৃহত্তর নোংরামো, বৃহত্তর ষড়যন্ত্র অনেক কিছুই আছে, সেগুলো হয়তো অত জটিলভাবে কিছুটা বুঝলেও বা কিছুটা হয়তো নাও বুঝতে পারি। কিন্তু একটাই কথা, অনেক যোগ্য মানুষ আছে, তাদেরকে জায়গা দেওয়া হোক। মানুষ সত্যি এই তৃণমূলের কারুক্ষে আর দেখতে চায় না, তাদের থেকে পরিত্রাণের জন্যই দু হাত তুলে হিন্দু সনাতনীরা তারা তাদের অস্তিত্ব রক্ষার জন্য তাদেরকে আশীর্বাদ দিয়েছে। আর এই সানিদের মতন লোকেরা যাতে বিজেপিতে ঢুকতে না পারে, এই এলাকায় বরানগর কালিমা লিপ্ত হচ্ছে। আমি তো বলবো সজল ঘোষ কালিমা লিপ্ত হচ্ছে। সজলদা, আপনি যদি এই প্রতিবেদন দেখেন, আপনার সাথে আমার দীর্ঘদিনের পরিচয়, একাধিক ইন্টারভিউ, একাধিক এক্সক্লুসিভ আপনার করেছি, আপনার সাথে দীর্ঘ পরিচয়, আপনার শুভাকাঙ্ক্ষী, আপনার এমনকি আপনি যেদিনকে প্রথম তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করতে এসেছিলেন, তখন এত পোর্টালও ছিল না। তখন কিন্তু যে পোর্টালটা ছিল, সেই পোর্টালে আমি কর্মরত ছিলাম এবং সেই পোর্টাল থেকে কিন্তু আপনার লাইভ করে আপনি যে সিটি কলেজ থেকে গিয়ে আপনি যোগদান করেছিলেন, একদম একদল লোক নিয়ে গিয়ে, মানে কর্মী সমর্থককে সঙ্গে নিয়ে যোগদান করেছিলেন, সেই যোগদানের সাক্ষীও আমি ছিলাম। সজলদা, আপনাকে দীর্ঘদিন চিনি, আপনার সম্পর্কে কেউ খারাপ কথা বলুন, আমিও যেহেতু এই এলাকার বাসিন্দা, খারাপ লাগে। তাই আপনি যেহেতু বিধায়ক, বিষয়গুলো আপনি দেখুন, যাতে এমন কোনো লোক দলে না ঢুকতে পারে যারা বিজেপিকে বা আপনার নাম করে বা আপনার গায়ে কালি লাগে বা বিজেপিকে কালিমালিপ্ত করতে পারে, এটাই অনুরোধ। এবং আগামী দিন এটাই বলবো, দর্শক বন্ধুরা আপনারাও কমেন্টস করবেন এই বিষয়টা নিয়ে, যে যাতে কোনোভাবেই
যে দুর্নীতি সরকারের হাত থেকে সবাই মুক্ত হতে চেয়েছিল, একটা নতুন সরকার, এবং এই নতুন বিজেপি সরকার প্রচুর প্রতিশ্রুতি দিয়ে মানুষের কাছে এসছে, সেই প্রতিশ্রুতিগুলো যেন ভঙ্গ না হয়। সবাই আশাবাদী যে সবে 2 মাস হয়েছে, আরও কিছু সময় গেলে হয়তো আরও কিছু ভালো জিনিস হবে, কিন্তু বিজেপিতে যেন তৃণমূলীকরণ না হয়, এটাই সবার কাছে অনুরোধ, নেতৃত্বের কাছে অনুরোধ। এবং দর্শক বন্ধুরা, আপনারাও জানাবেন আপনাদের কমেন্টস, আপনারা সহমত কিনা, এবং আপনাদের কমেন্টসের মাধ্যমে, আপনাদের শেয়ারের মাধ্যমে বিজেপির নেতৃত্ব, মুখ্যমন্ত্রীর কাছেও এই বার্তা পৌঁছান, এই প্রোগ্রামটা পৌঁছে দিন, যাতে বিজেপি কোনোভাবে কালিমালিপ্ত না হয়, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ওপরে আস্থা না হারায়, মানুষ যাতে সঠিক বিচার পায়, সঠিক স্বচ্ছ একটা সরকার পায়। অসংখ্য ধন্যবাদ দর্শকদের, যারা এতক্ষণ শুনলেন, সবসময় আমার সঙ্গে ছিলেন, আমার পাশে ছিলেন। বাংলা নিউজগ্রাফকে আশীর্বাদ করবেন। নমস্কার।